প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন নাইম এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। আজকে মূলত যেই বিষয়টা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আগের একটা ভিডিও আপনারা দেখেছেন যে, আমরা নতুন একটা জমিতে ঘাস চাষ করেছি। সেই জমিতে কিন্তু আমরা আজকে ১ম পানি দেবো। মানে ঘাস লাগানোর পরে পানি দেওয়া উচিত ছিল, কিন্তু আমরা যেই দিনই ঘাস লাগাই সেই দিনই কিন্তু মানে খুব বৃষ্টি হলো। হওয়ার কারণে কিন্তু আমাদের একটা পানি লাগেনি। পরবর্তীতে আমরা ১৫ দিন পরে কিন্তু আমাদের জমিতে পানি দেই। ঘাসগুলা কেউ ১ বিঘা হয়েছে, কেউ ১ হাত হয়েছে, কেউ বেড়াচ্ছে এই অবস্থায় আছে। কিছু ঘাস মারা গিয়েছে। আপনারা যদি কেউ ঘাস লাগাতে চান তাইলে কিন্তু আমার মতো করে লাগাবেন না। আমার মতো করে লাগালে কিন্তু জমিতে অবশ্যই চাষ দিয়ে আগে পানি দিয়ে কাদা করে তারপরে কিন্তু হাত দিয়ে মানে অল্প একটু পুঁতে লাগিয়ে দেবেন। আর এইভাবে কিন্তু শুকনো জমিতে এইভাবে ঘাস লাগাবেন না। এইভাবে ঘাস লাগালে কিন্তু আমার মতো অনেক ঘাস মার যাবে। আমরা আগেরবার একবার লাগিয়েলাম। তখন কিন্তু মানে আমরা যেইদিন লাগাই সেই দিনের পরের থেকে এখন যেরকম মেঘলা চলছে, আনুমানিক ৬-৭ দিন কিন্তু একটানা পানি হচ্ছে। আমরা এর আগেরবার যখন লাগিয়েলাম তখন কিন্তু লাগানোর দিন থেকে মানে আমরা লাগাতেই বৃষ্টি চলে এসেলো। তারপরে ১ সপ্তাহ এভাবে পানি হতেই থেকেলো। ওই কারণে কিন্তু আমাদের একটা ঘাসও মার গিয়েলো না। সব ঘাসগুলাই কিন্তু হয়ে হলো। তো সেই সাহসেই কিন্তু আমরা আজকে আমাদের এই জমিতে এইভাবে ঘাস লাগাই। লাগিয়ে কিন্তু আমরা সেইভাবে সফল হইনি। আমরা আবার ঘাস কিন্তু আমাদের জমিতে লাগিয়েছি। সেইগুলা হবে কি হবে না আল্লাহই ভালো জানে। তারপরেও যদিও হয়, হইলেও কিন্তু যেই ঘাসগুলা বেরিয়ে গিয়েছে সেই ঘাসগুলা কিন্তু আ ওই ঘাসগুলা চাপা দেবে। তার কারণ আমি কিন্তু আজকে আমাদের জমিতে পানি দেবো, সার দেবো। সার দেওয়ার পরে কিন্তু ওই ঘাসগুলা খুব দ্রুত বড় হবে। আর যেইগুলা কেবল লাগানো হয়েছে সেইগুলা কিন্তু সেগুলার এখনো চোখই ফুটেনি। তো সেইগুলা মনে করেন এখনো ১ সপ্তাহ ১৫ দিন পরে সেগুলা বের হবে। আর সেগুলা বের হতেই কিন্তু এগুলা মানুষ সমান হয়ে যাবে। পরে যখন আমরা ঘাসটা কাটবো তখন আমাদের ওই পরে লাগানো ঘাসগুলা বাছিয়ে কাজ করতে হবে। তো আমি আমার ভিডিওটা নতুন যারা দেখছেন তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আপনারা যদি ঘাস লাগান অবশ্যই মাটির নিচে দিয়ে তারপরে ঘাসটা লাগাবেন। খুব বেশি মাটির নিচে দেবেন না। বেশি মাটির নিচে দিলে কিন্তু আবার বের হতে পারবে না। মানে অর্ধেক বাইরে দেখা যাচ্ছে আর অর্ধেক মাটিতে আছে, এইভাবে দিলেই কিন্তু ঘাসটার ফলন খুব ভালো হয়। ঘাস মার যায় না। আরেকটা জিনিস দর্শক, আমি কিন্তু পানি নেয়ার শুরুতেই আমাদের জমির যে ক্যানালগুলো আছে, ক্যানালগুলো কিন্তু খুবই ভালোভাবে বেঁধে নিয়েছি। বেঁধে নেওয়ার পরে কিন্তু আমরা আইলটা বানছি। যেই শ্যালো দিয়ে পানিটা আসবে, আমাদের এই জায়গায় কিন্তু বোরিং এর কোনো সিস্টেম নেই। শ্যালো দিয়ে পানি নেই। শ্যালোর পাশেই যে জায়গায় বাঁধা ছিল ওই জায়গা দিয়ে কিন্তু হালকা পরিমাণ পানি বের হচ্ছিল। তো আমি সেইগুলা পা দিয়ে ভালোভাবে টিপে দিয়ে দেখি যে পানিটা বন্ধ হয়ে গিয়েছে। পরবর্তীতে ওই মাথায় যেই ক্যানালটা ছিল মানে ওই দিক দিকে আরেক জায়গায় পানি গিয়েলো। আমি সেই জায়গার মুখটাও বেঁধে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু দেখতেই পারছেন, যেই মেশিং আলা ভাই আছে মাহফুজ ভাই কিন্তু তার মেশিং এ তেল দিচ্ছে। তেল দেওয়ার পরে কিন্তু মেশিং এর শ্যালো থেকে পানি তুলবে। তার আগে কিন্তু মেশিং এর একটা কল থাকে, সেই কলে কিন্তু হাত দিয়ে চেপে পানি তুলতে হয় অনেকটা টিউবওয়েলে পানি তোলার মতো। এভাবে তোলার পরেই কিন্তু মেশিনটা স্টার্ট দিতে হয়। আরেকটা জিনিস দর্শক, অনেকে ভাবে যে আমরা গ্রামের ছেলে, আমাদের কাজ করার অভ্যাস আছে। আমরা এখন চাকরি করি তাই কি হয়েছে? চাকরি শেষে আমি বাসায় গিয়ে একটা গরুর খামার করব। সেই জায়গায় আমার ১০ টা কি ২০ টা কি ৫ টা গরু থাকবে। ২ বিঘা ৩ বিঘা কি ১ বিঘা ঘাস থাকবে। আমি সেগুলা কেটে নিয়ে আসবো। নিয়ে এসে আমার গরুকে খাওয়াবো। আমি মানে অন্য কোনো কাজ করব না। আমার এতে থেকে সংসার চলবে। এই কথাটা কিন্তু মানে যত সহজভাবে নিচ্ছেন, যদি করতে পারেন এতই সহজ, আর যদি করতে না পারেন তাইলে কিন্তু খুবই কঠিন। একটা জিনিস ভাববেন যে যেই মানুষটা কিন্তু অনেক পরিশ্রম করতে পারত। মানে কি আর বলবো, গ্রামের সব ছাড়া পরিশ্রমী মানুষ যদি ২ মাস, ৬ মাস, ১ বছর বসে থাকে, পরবর্তীতে সে কিন্তু আগের কাজগুলো আর করতে পারবে না। করতে গেলে তার অনেক সমস্যা হবে। যেমন রৌদ্রে বের হতে পারবে না। তারপরে অনেক পরিশ্রম করতে পারবে না। ঠিকঠাকভাবে উঠা-বসা করতে পারবে না। তার কারণ শরীরেরও ব্যাপার-স্যাপার আছে। দেখা যাচ্ছে বসে থাকা কাজ করে তার ওজন বেড়ে গিয়েছে, ভুঁড়ি হয়ে গিয়েছে। তারপরে দেখা যাচ্ছে যে সে অনেক অলস হয়ে গিয়েছে। আরেকটা জিনিস যেটা বেশি সমস্যা হবে, সেটা কিন্তু রোদে অল্পতে সে হাঁপিয়ে যাবে। যেমন আমি যখন ট্রেনিং শেষ করে আসি তখন কিন্তু আমার রোদে গেলেই পারে রৌদ্রে গায়ে জ্বলতো আরকি। আমি রৌদ্রে থাকতেই পারতাম না।
তবে এখন বাবাদের সাথে একটু মাঠে-টাটে এসে আবার ঠিক হয়ে গিয়েছে। এখন আমি আলহামদুলিল্লাহ ভালোই কাজ করতে পারি। কিন্তু আগের মতো অত কাজ আমি করতে পারি না। তবে যা পারি মোটামুটি ভালোই পারি। যখন আমি বেকার ছিলাম আরকি, যখন আমার খামার ছিল, এখনো খামার আছে আলহামদুলিল্লাহ। তখন কিন্তু আমি একলায় ২ জন ৩ জনের কাজ করতে পারতাম। আমাদের চাষও আছে। তখন প্রায় ৫-৭ বিঘা ছিল। এখনো আছে। তখন কিন্তু আমরা মানে লেবার খুব কমই নিতাম। আমি নিজে দেখাশোনা করতাম। আর বাকিটা বাবা ছিল, ভাই ছিল। এখনো তারা আছে। তো সবাই মিলে করতাম। এতে করে আমাদের লাভের পরিমাণ বেশি আসতো, লেবার খরচ কম আসতো এবং আমাদের বাসায় কিন্তু ১০ টা গরুও ছিল। ছাগলও ছিল ৬০-৬৫ টা, সেগুলোও কিন্তু আমি দেখাশোনা করতাম। তখন কিন্তু আমাদের খড় কাটা মেশিনও ছিল না। হাত দিয়ে খড় কাটতাম। তো সব মিলিয়ে সবগুলাই কিন্তু আমি নিজে করতাম। পাশাপাশি বাসার লোকও হেল্প করত। তার কারণ হচ্ছে এতগুলা কাজ সবাই মিলে না করলে তো হবে না। আর সেই আমি কিন্তু এখন আ আমাদের বাসায় ৪ টা গরু আছে। ৪ টা না, ৫ টা গরু আছে। ৫ টা গরু আর ছাগল আছে এখন কিন্তু শুধু ৮ টা। তো এই ছাগল আর এই গরুর ঘাস যদি আমার কাটতে দেয়, তাইলে কিন্তু এইগুলা আমার শুধু কেটে নিয়ে আসতেই কিন্তু ৩ থেকে ৪ ঘন্টা সময় লেগে যায়। আবার খড় কাটা মেশিনও আছে। তো এই ৩-৪ ঘন্টা ঘাসটা কাটতে গিয়েই কিন্তু আমার অনেক পরিশ্রম হয়। মনে হয় যে আমি মানে কত কাজ করে আসলাম। দেখতেই পারছেন দর্শক, আমি কিন্তু আমাদের জমিতে পানি নিতে এসেছি। এই জায়গায় কিন্তু আমাদের ৬ থেকে ৭ ঘন্টা পানি লাগবে এবং আমাদের ক্যানেলের পেছনে কিন্তু আরো ১-১.৫ ঘন্টা খাটা লাগবে। আর যে ক্যানালটা আপনারা দেখছেন, এই ক্যানালটা কিন্তু আমি লেবার দিয়ে সাফ করিয়েছি। আগের সেই সময় হইলে কিন্তু আমি নিজেই সাফ করতাম। এখন কিন্তু আমি আগেই বললাম আপনাদের যে আমি আগের মতো অত কাজ করতে পারি না, তবে কাজ করতে পারি। এখন সাধারণ মানুষের মতো কাজ করতে পারি। এখন অনেকে আমার কাছে ফোন দেয়, দিয়ে বলে যে, "ভাইয়া আমি এই কটা গরুর খামার করতে চাচ্ছি।" আমি তাদের বুঝাই, তারা বলে যে, "ভাইয়া আমরা তো আসলে মানে বড়লোকের ছেলে না, আমরা হচ্ছে কৃষকের ছেলে।" যখন আমি গ্রামে থাকতাম তখন কিন্তু আমি অনেক কাজ করতাম, অনেক পরিশ্রম করতাম, চাষ করতাম, মাছ ধরতাম, গরু পুষতাম, গরু চড়াতাম, নাঙল দিতাম। অনেকে অনেক কথা বলে। মানে সেইগুলা তারা করেছেও আরকি। তো এখন আগে যেইগুলা করেছে সেইগুলার সাথে এখন তুলনা করতে গেলে হবে না। একটা জিনিস ভাববেন, আপনি যখন ছোট ছিলেন তখন আপনার মাসে কয় টাকার মেডিসিন লাগতো? মানে কয় টাকার ঔষধ খেতেন আপনি? আপনার যদি একজন অ্যা এক জায়গায় দাওয়াতে নিয়ে যেত, তারপরেও কিন্তু আপনার সেই জায়গায় মাছ, মাংস, দুধ, ডিম এইসবগুলা খেয়েও কিন্তু আপনার গ্যাসের ট্যাবলেট খাওয়া লাগতো না। এখন যদি আপনি বাজারে গিয়ে একটু ফাস্ট ফুড খান, একটু মনে করেন বাজারে গিয়ে একটা দুধ চা খাইলেন, ১০০ গ্রাম পেঁয়াজি বড়া খাইলেন, তারপরে চিকেন ফ্রাই, মানে যেকোনো একটা খাইলেন। খাওয়ার পরেই কিন্তু আপনার মনে হবে যে আমার হয়তোবা গ্যাস বাড়তে পারে। আমি একটা গ্যাসের ট্যাবলেট কিনে রাখি কিংবা আগাম খেয়ে রাখলেন। তো এই যে বাড়তি একটা খরচ, বাড়তি কিন্তু আপনার একটা মেডিসিন লাগছে। এই সকল বিষয়গুলো দেখলেই কিন্তু আপনি বুঝতে পারবেন। ছোটবেলায় আপনি যখন ছোট ছিলেন তখন আপনার ডায়াবেটিস ছিল না, তখন আপনার প্রেশার ছিল না। মানে তখন আপনার কোনো কিছু ছিল না। যত কাজই করতেন বাসায় এসে ঘুমালেই কিন্তু সব ঠিক হয়ে যেত। এখন কিন্তু আর ওইগুলা নেই। আর তারপরে সবচেয়ে বড় কথা হচ্ছে ছোটবেলায় কিন্তু আপনার মাথায় কোনো চাপ ছিল না। পকেটে টাকা নেই। আ বউ ছেলেপিলে খাবে কি? বাবা-মার হাতে দেবো কি? এই সকলগুলা কিন্তু ছিল না। তখন পকেটে টাকা নেই, বাবার কাছ থেকে চাইতেন। কিংবা বড় ভাইয়ের কাছ থেকে চাইতেন। মানে যেকোনোভাবেই কিন্তু আপনার এত টেনশন ছিল না। এখন কিন্তু সেই টেনশন গুলো আছে। আপনি মানে একজন দায়িত্বশীল মানুষ। আপনার হচ্ছে কি বলবো? মানে নিজের পকেট খরচ আছে। তারপরে ফ্যামিলি মেম্বারদের চালাতে হয়। অনেক খরচ, আপনার অনেক টেনশন। তো সব মিলিয়ে এই সকল বিষয়গুলা খেয়াল রাখবেন। যদি কোনো ভাইয়া মানে আমার ভিডিওটা দেখে খামার করতে চায়, তাদের আমি একটা কথাই বলব যে, "ভাইয়া আপনারা খামার করেন ঠিক আছে। খামারটা হয় খুবই অল্প পরিসরে করেন, নয় খুবই বড় পরিসরে করেন।" যেমন ধরেন, আপনি অল্প পরিসরে ২ টা থেকে ৩ টা গরু লালন-পালন করেন, তাইলে কিন্তু আপনার তেমন কোনো কষ্ট হবে না। আপনি যতই না পারেন, আপনি কিন্তু ২ থেকে ৩ বোঝা কিংবা সর্বোচ্চ ৫ বোঝা ঘাস কিন্তু আপনি মাঠে থেকে কেটে নিয়ে আসবেন। আর এই যে আমরা যেই ঘাসটা লাগাচ্ছি এটা কিন্তু পাকসং, মানে পাকসং ১ হাইব্রিড ঘাস। এই ঘাসটার কিন্তু অনেক ওজন হয়। এই ঘাসটা একটা গরুতে আমি মানে আমার ধারণা আরকি, মাপা নাই। ৬০ থেকে ৭০ কেজি ঘাস কিন্তু একটা গরুতে খাতি পারে, মানে খেয়ে ফেলতে পারে। আর যদি আপনি নেপিয়ার ঘাস লাগান, নেপিয়ার ঘাস কিন্তু ২০ থেকে ৩০ কেজি ঘাসেই কিন্তু একটা গরুর হয়ে যাবে। ১ বোঝা নেপিয়ার ঘাস যদি আপনি নিয়ে যান, ৩ টা গরুর হয়ে যাওয়া সম্ভব। ১ বোঝা আপনি পাকচং ওয়ান হাইব্রিড ঘাস নিয়ে যাবেন, একটা গরুর ১ বেলা হবে। তাইলে এবার বোঝেন আপনি আসলে
কিভাবে পারবেন? যদি আপনার হচ্ছে ৩ টা গরু থাকে তাইলে কিন্তু আপনার ৩ বোঝা ঘাস প্রতিদিন কাটাই লাগবে। এই ঘাসটার কিন্তু পানির পরিমাণ খুবই বেশি, প্রোটিন পার্সেন্ট ও কিন্তু বেশি। আ গরুতে খায়ও বেশি, দুধ গরুর দুধ প্রোডাকশন ও কিন্তু বেড়ে যায়। সব মিলিয়ে এই ঘাসটার ফলনও কিন্তু বেশি। আবার এই ঘাসটা কিন্তু মানে অনেক কাটা লাগে, অল্পতে হয় না গরুর। আর নেপিয়ার ঘাসের কিন্তু ফলন খুবই কম। ও কিন্তু ২-৩ মাস লাগে এক চালান কাটতে। আমাদের জমির কিন্তু এক মাথায় নেপিয়ার ঘাসও আছে। মানে আমাদের আগে যেই জমিটায় ঘাস ছিল, এখনো আছে সেই জমির ঘাস। সেই জমির কিন্তু এক মাথায় আনুমানিক ২ থেকে ৩ কাঠা জমি কিন্তু নেপিয়ার ঘাসও আছে। নেপিয়ার ঘাসটা কিন্তু আষাঢ় মাসে খুবই বেশি ফলন হয়। অন্যান্য সময় কিন্তু ফলন হয় না। আর আরেকটা জিনিস দর্শক, ওইটার কিন্তু শীতের সময় একদমই ফলন হয় না। আর এইটা মনে করেন আপনার হচ্ছে ১ কাঠা জমি থেকে আমি আনুমানিক মানে কোন হিসাবের মধ্যে আসছে না। আমি আনুমানিক বলছি ১ কাঠা জমি থেকে আপনি ১ কেজি ঘাস পাচ্ছেন এই ঘাসটা। পাকসং ওয়ান হাইব্রিড ঘাস। আপনার হচ্ছে শীতকালে যখন প্রচন্ড শীত পড়বে তখন কিন্তু আপনি তাও ১/২ কেজি ঘাস সেই জায়গা থেকে পাবেন। আর যেই নেপিয়ার ঘাসটা আছে, নেপিয়ার ঘাসটা কিন্তু শীতের সময় কোনোভাবেই ঘাস হবে না। সেই ঘাসটা যতটুকু থাকবে ততটুকুই দাঁড়িয়ে থাকবে। যদি আপনি কেবল কাটেন তাইলে সেই সেরকমই থাকবে। মানে চোখটা কেবল ফুটবে। ফুটে কেবল ওই পুরা শীতের ২-৩ মাসে মনে হয় ১-২ ইঞ্চি কি ৩ ইঞ্চি এরকম বাড়বে। আর এই ঘাসটা কিন্তু একটু কম বাড়ে, তারপরেও কিন্তু শীতকালে হয়। আ ওইজন্যই কিন্তু আপনারা পাকসং ওয়ান হাইব্রিড ঘাসটা লাগাবেন। আবার জারা ঘাস লাগাতে পারেন। আবার যাদের নিচু জমি তারা হচ্ছে অজানা হাইব্রিড ঘাস কিংবা হোয়াইট জার্মান ঘাস এই ঘাসগুলা লাগাতে পারেন। তবে খামার করতে গেলে কিন্তু অবশ্যই ঘাস চাষ করা লাগবে। তার কারণ হচ্ছে একেক ঘাসে একেক প্রোটিন। খড়ে কিন্তু তেমন কিছু থাকেই না। খড়ে শুধু পেট ভরায়। আর খড় খাওয়ালে কিন্তু দানাদার দেওয়া লাগে। আপনি যদি ১০ টা গরুর খামার করেন, ১০ টা গরু পর্যাপ্ত পরিমাণে পেট পুরে ঘাস খেতে দেবেন। আপনি দানাদার দেবেনই না। তারপরেও কিন্তু গরু মোটা তাজা হবে। আর যদি পেট পুরে আপনি শুধু খড় খাওয়ান তাইলে কিন্তু অনেক বেশি খরচ আসবে। একটা গরু কিন্তু ২ থেকে ৩০০ টাকার খড় খেয়ে ফেলবে। একটা গরুর যদি আপনি ঘাস লাগিয়ে খাওয়ান, যত বেশি ঘাসই খাওয়ান আপনি ৳৫০ র ভিতরে কভার করে ফেলতে পারবেন। যদি লেবার দিয়েও কাটিয়ে নিয়ে আসেন। তো এই হচ্ছে ঘাসের মানে মূল বৈশিষ্ট্য। ঘাসে কিন্তু আ অনেক, অনেকগুলো উপাদান আছে যেমন ভিটামিন, মিনারেলস, আয়রন, আয়োডিন মানে অনেক কিছু আছে। খড়ে কিন্তু কিছুই নাই। আর ঘাসের পাশাপাশি যদি আপনি একটু দানাদার দেন তাইলে কিন্তু আরো বেশি রেজাল্ট পাবেন। আরেকটা জিনিস দর্শক, আমরা কিন্তু ঘাস চাষ করেছি। ঘাস কিন্তু কেবল বের হয়েছে দেখতেই পারছেন। আমি কিন্তু পানি দেওয়ার আগে আমাদের ঘাসের জমিতে সার দিয়ে নিচ্ছি। ঘাস চাষ করলে কিন্তু ঘাসের পেছনেও অনেক সময় দেওয়া লাগে, অনেক পরিশ্রম করা লাগে। দেখতে পারছেন দর্শক, আমি কিন্তু আমাদের ঘাসের জমির যে চারিকোল আইল আছে, আইলের কোলে কিন্তু আমি ৫ টা কলা গাছ লাগাচ্ছি। কলা গাছগুলা কিন্তু আমাদের এই জমিতেই ছিল। এই জমিতে কলা গাছ ছিল। কলা গাছগুলা তুলে দেওয়ার পরে কিন্তু আমরা ভুট্টা চাষ করলাম। ভুট্টা চাষ করার পরে কিন্তু আমাদের জমিটা পড়েছিল। পড়ে থাকার পরে কিন্তু আমি ঘাস চাষ করি। আর যে কলা গাছগুলা দেখছেন, এই কলা গাছগুলা কিন্তু আমাদের জমির এক কোণায় ছিল। তো আমি সেই কোণা থেকে তুলে নিয়ে এসে আমাদের জমির একটু ভেতরে লাগাচ্ছি। যাতে করে কলা গাছগুলো একটু বড় হওয়ার পরেও যাতে কারোর জমিতে না চলে যায়। জমিতে চলে গেলে কিন্তু তারা কলা গাছের মাজা থেকে কেটে দেবে। তারপরে কলা গাছের পাতাগুলা কেটে নেবে। আরেকটা জিনিস দর্শক, আমি যখন এই কাজগুলা করি তখন কিন্তু প্রচন্ড রোদ পড়ছে। মানে রোদ্রে আমার খুবই কষ্ট হচ্ছে, তারপরেও কিন্তু কাজ করা লাগবে। এগুলা কিন্তু আমি যদি আবার লেবার নেই, একটা লেবারে হবে না, ২ টা লেবার লাগবে। তার কারণ সে এসে ক্যানালগুলা ঠিক করবে, পানি দেবে, সার দেবে। আবার এই যে যেই কলা গাছগুলো আমি লাগালাম এইগুলা কিন্তু সেই লেবারে করতো না। আমার কিন্তু এই সময়ের মধ্যে এইগুলা হয়ে গেল। তো নিজের জমি থাকলে কিন্তু এই সকল কাজগুলা করতে হবে। আবার খরচেরও একটা ব্যাপার-স্যাপার আছে। আমাদের এইদিকে কিন্তু স্যালারি ৳২০০ ঘন্টা নেয়। আপনাদের ঐদিকে হয়তো বেশি কমও নিতে পারে। তো ৳২০০ ঘন্টা হলে কিন্তু ৪ ঘন্টা পানি হলে ৳৮০০। ৪ ঘন্টা পানি কিন্তু আমাদের হয় না। আমাদের জমিটা প্রায় ২ বিঘা, পৌনে ২ বিঘা জমি। আবার জমির মাটিটাও কিন্তু বেলে মাটি। আমি আশা করি যে আমার এইবার হচ্ছে ৬ থেকে ৬.৫ ঘন্টা পানি লাগবে। পরবর্তীতে কম লাগবে। কারণ হচ্ছে জমিটা আমরা চাষ করার পরের থেকে কিন্তু একবারও পানি দেই না। আমরা যখন ভুট্টা চাষ করি তখন কিন্তু আমাদের জমিতে আ ৫ ঘন্টা, ৪ ঘন্টা, ৩ ঘন্টা এরকম পানি লাগতো। মানে ১ম টা লেগে গেল ৫ ঘন্টা। তো এই হচ্ছে বিষয়। এখন একটা জিনিস দেখেন, আপনি যে চাকরিটা ছেড়ে দিয়ে এসে আপনি গরুর খামার করবেন। সব টাকা আপনি গরুর পেছনে দিয়ে দিলেন।
একটা গরু অসুস্থ হলে আপনার কাছে টাকা নেই গরুটার ট্রিটমেন্ট করানোর জন্যে। এবার আশেপাশে যদি কারোর কাছ থেকে চান সে কিন্তু টাকা দিবে না। আবার জমিতে সার দেবেন, পানি দেবেন, তার জন্যও কিন্তু আপনার টাকা লাগবে। তো আপনার কাছে টাকা নেই। আপনি কিভাবে কি করবেন? একটা লেবার রাখবেন, লেবারের টাকাও নেই। ওইজন্যে যারা নতুন মানে খামার করতে ইচ্ছুক, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলব, গরু কেনার আগে ঘাস চাষ করেন। আরেকটা জিনিস দর্শক, যদি কেউ বড় পরিসরে খামার করতে চান, তারা যেভাবে করবেন, আপনি ১০ টা গরু ১০ জনের বাসায় রেখে দেন। মানে আমার কথা শুনে অনেকে ভাবতে পারে যে, "ভাই আমি তো খামার করব। আমি ১০ টা গরু ১০ জনের বাসায় রেখে দেব কেনে?" আপনি মনে করেন ১০ টা গরু ১০,০০,০০০ টাকায় কেনার নিয়ত আছে যে, আমি ১০ টা গরু কিনবো ১০,০০,০০০ টাকায়। সেটা হোক গাভী হোক, ষাঁড়, তাদের উদ্দেশ্যে আমি যে কথাটা বলব সেটা হচ্ছে, আপনি ১০ টা গরু ১০,০০,০০০ টাকা দিয়ে আপনি হচ্ছে ২০ থেকে ২২ টা গরু কিনবেন। যেমন বাছুর কিনবেন। যদি অ্যা গাভী গরু দিয়ে খামার করার ইচ্ছা থাকে তাইলে কিন্তু বকনা কিনবেন। আর যদি ষাঁড় গরু দিয়ে খামার করার ইচ্ছা থাকে তাইলে আপনি তো ষাঁড় গরু বাসায় নিয়ে এসেই খামার শুরু করে দেবেন। আর যদি গাভী গরু দিয়ে খামার করার ইচ্ছা থাকে তাইলে আপনার হচ্ছে ১০ টা গরুর টাকা দিয়ে ২০ টা গরু কিনবেন। যেমন কিছুটা কিনলেন, কিছু গরু কিনলেন ৪০,০০০, কিছু গরু ৪৫,০০০, মানে বকনা কিনবেন আরকি। কেবল দুধ ছেড়েছে। সেগুলোর দাম একটু কম থাকে। ওইগুলা কিনে নিয়ে এসে ১০ টা হোক, ২০ টা হোক, ১০ জনা কি ২০ জনা, মানে যে কয়টা গরু কিনবেন সেই কয়জনের কাছে পুশানি দিলেন। পুশানি দিলে যেটা হবে সেটা হচ্ছে, সে ১ বছর হোক, ২ বছর হোক, সেই গরুটা পালবে। পালার পরে তার কাছে সেই গরুটা হিটে আসবে। হিটে আসার পরে সেই গরুটার একটা বাচ্চা হবে। সেই বাচ্চাটা কিন্তু সে পাবে। পরবর্তীতে কিন্তু সে আপনাকে মানে বকনা নিয়ে গাভী গরু কিন্তু মানে ফেরত দেবে। এটা কিন্তু সুদ-টুদ কিছু হচ্ছে না। এটা কিন্তু পুরাই জায়েজ আছে। এভাবে কিন্তু অনেকে করে। তারপরেও আপনারা একটু যাচাই-বাছাই করে নেবেন। আমি যতদূর জানি যে এই টাকাটা কিন্তু হালাল হয়, কোনো হারাম নাই। এইভাবে করলে কিন্তু আপনাদের যেই সুবিধাটা হবে সেটা কিন্তু আপনাদের অল্প টাকা খরচ করলেই কিন্তু অনেক দামি, দামি গরু আপনারা পাচ্ছেন। যেমন যে গরুটা বকনা হোক, মানে বকনা কিনছেন সেই গরুটা জাত দেখে কিনবেন। সেটা হোক শাহিওয়াল হোক, হলস্টাইন ফ্রিজিয়ান, মানে ভালো পার্সেন্টের গরু কিনবেন। ৫ থেকে ১০,০০০ টাকা বেশি দেবেন। তবুও ভালো পার্সেন্টের গরু কিনবেন। কিনে আপনারা কারোর কাছে পোষানি দেবেন। সে ১ থেকে ২ বছরের ভিতরে কিন্তু আপনার গরুটা ফেরত দেবে। তার কারণ তার কাছে যখন একটা বাচ্চা হয়ে যাবে, তখন কিন্তু সে আপনার গরুর আগের মতো যত্ন করবে না। কারণ তখন আপনার এই গরুটা কিন্তু তার বোঝা হয়ে যাবে। সে তখন ভাববে যে এত টাকা দামের খড়, এত কষ্ট করে ঘাস কেটে নিয়ে এসে আমি কেন লোকের গরুকে খাওয়াবো? আর ১ম অবস্থায় কিন্তু সে খুবই যত্ন করবে। তো আপনারা যদি এইভাবে খামার করেন, আমি আশা করি যে আপনাদের লাভ হবে। তার কারণ হচ্ছে, আপনি যখন একটা বকনা একজনের কাছে কিনে দেবেন, এক একজনের কাছে যখন একটা বকনা কিনে দেবেন তখন কিন্তু আপনি চাকরিটা করছেন, কিংবা যে কাজটা করছেন সেই কাজটা কিন্তু আপনি করছেন। করার পরে ১ বছর হোক, ২ বছর হোক, আপনি সেই কাজটা করছেন। করার পরে আপনার আরো কিছু টাকা ক্যাশ হয়ে গিয়েছে। আপনার গরু রেডি হয়ে গিয়েছে। তখন আপনি আরো ১ থেকে ২ বছরের টাকা আপনার মানে অ্যাকাউন্টে রেখে দেবেন। সেটা কি জন্যে রাখবেন? সেটা হচ্ছে আপনার খামারের একটা লেবার রাখবেন। আপনার সংসারের খরচ আছে। তারপরে গরুর অসুখ-বিসুখ আছে। তারপরে যতই ঘাস থাকুক তারপরেও কিন্তু গরুর খড় লাগে। যেমন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আপনারা বাইরে বের হতে পারছেন না। সেই দিন কিন্তু গরুর খড় খাওয়াবেন। কিংবা বিশেষ একটা কাজে আপনারা কোনো এক জায়গায় যাচ্ছেন, সেই জায়গায় একদিন খড় খাওয়াবেন। কিংবা কোনো একদিন লিভার আসলো না। লিভারের শরীর খারাপ, কি যাই হোক কিছু একটা হয়েছে, সেইদিন আপনারা খড় খাওয়াবেন। তো এই সকল বিষয়গুলো যদি খেয়াল রেখে আপনারা খামার করেন, তো আমি আশা করি আপনাদের ১০০% লাভ হবে, কোনো লস হবে না। তো যাই হোক দর্শক, আজকে অনেক কথা বললাম। আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।